কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আমরা যেই চ্যাপ্টারটি নিয়ে আসছি সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স। যাদের যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের জন্য এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস। দেখো, ক্লাস 12-এর যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ অর্থাৎ একটি চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, যেই চ্যাপ্টারটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। ঠিক আছে, এই চ্যাপ্টারটি থেকে খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমরা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো আমরা এবারে একে একে এটা দেখে নিই। দেখো, আমরা যখন পড়াশুনো করছি তখন কিন্তু শুরু থেকে শুরু করব। বইয়ের মধ্যে তোমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সেই সমস্ত বিষয়টিকে নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে প্রায় লেখা হয়নি বললেই চলে। আমরা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে অল্প কিছু জেনে তারপরে শুরু করব। ঠিক আছে, দেখো এই যে চ্যাপ্টারটি রয়েছে, যে চ্যাপ্টারটি আজকে আলোচনা করব, সেই চ্যাপ্টারটি খুব সহজভাবে সকলের জন্য বোধগম্য করে আমরা নিয়ে এসেছি। এই চ্যাপ্টারটিকে এত সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করব যাতে তোমাদের কোনো রকম ডাউট এই চ্যাপ্টার থেকে আর না থাকে। ঠিক আছে, চলো তবে শুরু করি। আমরা যেই চ্যাপ্টারটি পড়তে যাচ্ছি সেই চ্যাপ্টারটি শুরুতেই রয়েছে একটা স্লাইড, যেটা কি বলছে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ও পক্ষসমূহ। কত সাল থেকে কত সাল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল? 1914 থেকে 1918 সাল পর্যন্ত। তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে প্রথম বিশ্বযুদ্ধের কথা। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914 থেকে 1918। দেখো, কিছু কিছু সাল তোমাদের একটু মনে রাখতে হবে। যেমন 1914 থেকে 1918 কত বছর? 4 বছর। একটু দেখে নাও কত বছর? 4 বছর। তাহলে 1914 থেকে 1918 সাল পর্যন্ত এই 4টা বছর কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। ঠিক আছে, দেখো কারা কারা লড়াই করেছিল এখানে। দুটো শক্তি ছিল, একটা হচ্ছে মিত্র শক্তি বা অ্যালাইড পাওয়ার্স, আরেকটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি বা সেন্ট্রাল পাওয়ার্স। তাহলে একটা হচ্ছে কি মিত্র শক্তি, আরেকটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি। একটা হচ্ছে অ্যালাইড পাওয়ার, আরেকটা হচ্ছে সেন্ট্রাল পাওয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে কোন কোন দেশ এই শক্তিগুলির মধ্যে অন্তর্ভুক্ত ছিল? একটা হচ্ছে ইউনাইটেড কিংডম, ফ্রান্স, রাশিয়া, পরবর্তীতে যোগ দেয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে, তাহলে এই 4টি দেশ সেই সময় কিন্তু মিত্র শক্তিতে ছিল। এবং কেন্দ্রীয় শক্তি বা সেন্ট্রাল পাওয়ার্স, এই দলটিতে কে কে ছিল? জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি এবং অটোমান এম্পায়ার। তাহলে এই 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 দেশগুলি ছিল হচ্ছে কেন্দ্রীয় শক্তি বা সেন্ট্রাল পাওয়ার্স। ঠিক আছে, দেখো কিছু কিছু দেশের নাম এবং সাল কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। এবারে চলে আসি নেক্সট। দেখো, এই যে একটা ম্যাপ দেওয়া হয়েছে, এখানে দেখো মেজর অ্যালাইড অ্যান্ড সেন্ট্রাল পাওয়ার্স 1917। এখানে একটি যে ম্যাপ দেওয়া হয়েছে, এই ম্যাপটি দেখে নাও। এখানে যেমন জার্মানি, তাই না, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, ইটালি, অস্ট্রিয়া হাঙ্গেরি, দেখো এখানে টার্কি বা অটোমান এম্পায়ার। তাহলে এই সমস্ত দেশগুলির কথা এখানটায় কিন্তু ম্যাপে বলা হয়েছে। এছাড়া রয়েছে দেখো রাশিয়া বা ইউএসএসআর এবং ইউনাইটেড স্টেটস। তাহলে এই ম্যাপের সাহায্যে এই ছবিটিকে বোঝানো হয়েছে। চলো চলে আসি এবারে সেকেন্ড স্লাইডে। কি না, প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি কি ছিল? তাহলে আমরা যেটা জানি, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ যে হয়েছিল সেখানে আসল কারণগুলি কি কি ছিল একটু আমরা দেখে নিই। কেন হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধটা? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল জাতীয়তাবাদ অর্থাৎ ন্যাশনালিজম, দেশগুলির মধ্যে অতিরিক্ত জাতীয় অহংকার ও প্রতিযোগিতা। তাহলে প্রত্যেকটা দেশের মধ্যে কি গড়ে উঠেছিল না, জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের যে ধারা সেটা কিন্তু বয়ে যাচ্ছিল। প্রত্যেকটা মানুষ ন্যাশনালিজম হয়ে পড়ছিল বা ন্যাশনালিস্ট হয়ে পড়েছিল। ঠিক আছে, নেক্সট আরেকটা কি আছে? সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম, উপনিবেশ দখল নিয়ে বিরোধ। এটা আরেকটা কারণ। কারণ প্রত্যেকটা দেশ তখন চাচ্ছিল, মানে যেই সমস্ত দেশ উপনিবেশ গঠন করছিল, এছাড়াও অন্যান্য দেশগুলো চাচ্ছিল কি করতে? উপনিবেশ গড়ে তুলতে। উপনিবেশ মানে তোমরা বুঝতে পেরেছো, কলোনি। যখন একটা শক্তিধর দেশ অন্য একটা কম শক্তিধর দেশে গিয়ে সেখানে তারা আধিপত্য বিস্তার করে, সেটাকে বলা হয় কলোনি বা আধিপত্য বিস্তার করা বা সাম্রাজ্যবাদ। ঠিক আছে, যেমন ব্রিটিশরা আমাদের দেশে চলে এসেছিল এবং 200 বছর রাজত্ব করেছিল। ঠিক আছে, তাহলে ব্রিটিশদের কাছে ভারতটা কি ছিল? একটা উপনিবেশ ছিল বা একটা কলোনি ছিল। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি
এখানে রয়েছে সামরিকবাদ বা অস্ত্র শস্ত্র বৃদ্ধি ও যুদ্ধের প্রস্তুতি। তাহলে পরে সামরিকবাদ বা অস্ত্রশস্ত্র বৃদ্ধি ও যুদ্ধের প্রস্তুতি, তাহলে সেই সময় প্রায় প্রত্যেকটা দেশ অস্ত্রশস্ত্র মজুত করার বা তৈরি করার দিকে কিন্তু ঝুঁকে পড়েছিল। আরেকটাও কারণ ছিল মৈত্রী জোট, অর্থাৎ দুটি শক্তিশালী জোটে বিভক্ত হওয়া। আমরা একটু আগেই দেখলাম, তাই না? তাহলে দুটি জোট ছিল সেই সময়, একটা অ্যালাইড পাওয়ার, একটা সেন্ট্রাল পাওয়ার। তাহলে কোন প্রত্যেকটি দেশ কি করছিল, হয় অ্যালাইড পাওয়ারের দিকে চলে যাচ্ছিল অথবা সেন্ট্রাল পাওয়ারের দিকে চলে যাচ্ছিল। এর ফলে কি হয়েছিল, পৃথিবীব্যাপী দুটো মহাজোট তৈরি হয়ে গিয়েছিল। আচ্ছা, এরপরে চলে আসি, এই যে অস্ট্রিয়ার যুবরাজ হত্যাই তাৎক্ষণিক কারণ, এবং পরবর্তীতে 1914 সালের দিকে যে অস্ট্রিয়ার যে যুবরাজকে হত্যা করা হয় সেটাও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের একটা বড় কারণ হিসাবে দাঁড়িয়ে গিয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল, 1914 থেকে 1918, 4 বছর। এই 4 বছর হয়েছিল। তার কারণগুলি এখনই আলোচনা করা হলো। কোন কোন দেশ এর মধ্যে ইনভলভ ছিল সেগুলো আমরা দেখলাম, ম্যাপের সাহায্যে দেখলাম, তাই না? এখানে দুটো পাওয়ার আছে, একটা হচ্ছে সেন্ট্রাল পাওয়ার আর একটা হচ্ছে অ্যালাইড পাওয়ার। ঠিক আছে, আমরা দেশগুলির নাম দেখে নিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। ঠিক আছে, যেহেতু এই চ্যাপ্টারটি বা এই অংশটি তোমাদের পাঠ্য অংশভূত নয়, তাই আমরা খুব সংক্ষেপে ছোট করে এটাকে বলার চেষ্টা করলাম। কেমন? এবারে আমরা দেখে নিই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল। ঠিক আছে, দেখো এবারে আমরা চলে আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ ক্লিয়ার হয়েছে তোমাদের, চলো এবার চলে আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে কবে হয়েছিল, 1939 থেকে 1945 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 6 বছর, 6 ইয়ার্স। আগেরটা হয়েছিল কত বছর, 4 বছর, আর এটা কত হয়েছিল, 6 বছর। ঠিক আছে, তাহলে 4 আর এদিকে 6 বছর, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আচ্ছা, কারা কারা যুদ্ধ করেছিল সেটা আমাদের জানতে হবে। যেমন প্রথম বিশ্বযুদ্ধে আমরা দেখেছিলাম কারা কারা যুদ্ধ করেছিল। এখানে দুটো পাওয়ার ছিল, একটা হচ্ছে অ্যালাইড পাওয়ার আর একটা হচ্ছে কি অ্যাক্সিস পাওয়ার। তাহলে অ্যালাইড পাওয়ার কি ছিল, মিত্র শক্তি, তাই না? একটা হচ্ছে মিত্র শক্তি আর একটা হচ্ছে কি অক্ষ শক্তি। একটা হচ্ছে মিত্র শক্তি আর একটা হচ্ছে অক্ষ শক্তি। দেখো অক্ষ শক্তিতে কারা কারা ছিল, জার্মানি, ইতালি, জাপান। জার্মানি, ইতালি আর জাপান। আর আমরা যদি এখানে দেখি মিত্র শক্তিতে কারা কারা ছিল, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন আর হচ্ছে ইউনাইটেড স্টেটস। তাহলে এই যে দেশগুলো তোমাদের একটু মনে রাখতে হবে যে কোন কোন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইনভলভ হয়ে পড়েছিল, তারা কারা কোন পক্ষ নিয়েছিল। তাহলে আমরা মিত্র শক্তিতে আরেকবার দেখে নিই, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন আর ইউনাইটেড স্টেটস এরা। আর অক্ষ শক্তিতে কারা কারা ছিল, জার্মানি, ইতালি, জাপান। ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে জার্মানি, ইতালি আর জাপান। ঠিক আছে, চলো এবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুটো আমরা যে গ্রুপ, সেই গ্রুপটাকে দেখে নিলাম। এবারে এদের ম্যাপটাকে একটু দেখে নিই। তাহলে দেখো এই ম্যাপটিকে ভালোভাবে যদি তোমরা লক্ষ্য করো তাহলে পরে বুঝতে পারবে কোন দেশগুলো কোন দলের মধ্যে ছিল। যেমন এখানে দেখো অ্যাক্সিস পাওয়ার কান্ট্রিজ। অ্যাক্সিস পাওয়ার কান্ট্রিজ কোনগুলো, এগুলো, তাই না? এগুলো ছিল অ্যাক্সিস পাওয়ার কান্ট্রিজ। আচ্ছা, এছাড়া বাকিগুলো ছিল কি অ্যালাইড পাওয়ার। চলে আসি নেক্সট স্লাইডে। দেখো কেন হয়েছিল, কারণটা কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কারণটা কি সেটাও জানতে হবে আমাদের। যেমন আমরা দেখলাম একটু আগে প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল সেটাও যেমন জানা দরকার, আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল সেটাও তো জানতে হবে। চলো দেখি। তাহলে প্রথমত কি, যে দেখো এখানটায় ভার্সাই চুক্তির কঠোর শর্ত, তাই না? নেক্সট কি বলেছে, একনায়কতন্ত্রের উত্থান, হিটলার, মুসোলিনি এরা আমাদের লিডার হয়ে চলে এসেছিল। নেক্সট সাম্রাজ্য বিস্তারকারী নীতি, আর 1939 সালে জার্মানি এর পোল্যান্ড আক্রমণ, এই সমস্তগুলো ছিল প্রথম কারণ, প্রথম আর প্রধান কারণ। এই সমস্ত কারণের জন্যই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। ঠিক আছে, এটা কবে শেষ হয়েছিল আমরা একটু আগে দেখেছিলাম, 1939 সালে শুরু হয়েছিল আর 1945 সালে 6 বছর পর সেটা কিন্তু শেষ হয়ে যায়। আচ্ছা, এরপরে চলে আসি। দেখো এটা কেন শেষ হয়েছিল, দুটো মেজর কারণ রয়েছে। কারণ অনেকগুলো রয়েছে, তার মধ্যে মেজর দুটো কারণ হচ্ছে 1945 সালে জার্মানি এর আত্মসমর্পণ করে যখন হিটলার মারা যায়। আর দ্বিতীয়ত কি, যে জাপানের উপরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কি করে, হিরোশিমা আর নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে দেয়। তার ফলে হিরোশিমা আর নাগাসাকির পর জাপান কিন্তু স্যারেন্ডার করে দেয়।
ঠিক আছে, তাহলে এই দুটো কারণ, একটা হচ্ছে কি হিটলারের মৃত্যু অর্থাৎ জার্মানি আত্মসমর্পণ করে, আরেকটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কার উপরে, জাপানের উপরে হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে দেয়। আর এর ফলে জাপান ও জার্মানি এরা দুজন কিন্তু আত্মসমর্পণ করে, এবং বাকি থাকলো ইতালি, ও পরবর্তীতে দুজনকে দেখে ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলে। ঠিক আছে, এইভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শেষ হয়ে যায় 1945 সালে। তাহলে আমরা এতক্ষণ ধরে কি কি জানলাম, একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে, আরেকটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে। এবারে আমরা আসল তোমাদের যে পাঠ্য বিষয় সেখানে আমরা চলে আসছি। কেমন? তাহলে পাঠ্য বিষয়ে কি বলা হয়েছে, ঠান্ডা লড়াই কাকে বলা হয়, ঠান্ডা লড়াই কাকে বলা হয়। দেখো ঠান্ডা লড়াই বিষয়টা কি, যখন দুই বন্ধুর মধ্যে ডাইরেক্টলি মারামারি না হয়, কি হয় না, দুজনকে মারছে না, পেটাচ্ছে না, কিন্তু তাদের মধ্যে একটা মন কষাকষি রয়েছে। ঠিক আছে, সে ওকে নোট দেবে না, সে ওকে খাতা দেবে না, স্কুলে কি হয়েছে সেটা বলছে না, সে ওর সঙ্গে কথা বলছে না, এ ওর সঙ্গে কথা বলছে না, টিফিন শেয়ার করছে না, এই যে ঘটনাগুলো, এটাকেই বলা হচ্ছে কি ঠান্ডা লড়াই। ডাইরেক্টলি মারামারি করছে না কিন্তু, তাহলে তো লড়াই বলবে। ঠান্ডা লড়াই কাকে বলছে, যে একে অপরের থেকে দূরত্ব গড়ে তোলা, কথা না বলা, রিভেঞ্জ নেওয়া, এটাকেই বলছে কি না ঠান্ডা লড়াই। আর এটাই যখন দুটো দেশের মধ্যে হয় তখন তাকে কি বলছে, ঠান্ডা লড়াই। বলছে যে ঠান্ডা লড়াই হলো এমন এক আন্তর্জাতিক পরিস্থিতি যেখানে সরাসরি যুদ্ধ না করে দুটি শক্তিধর রাষ্ট্র পরস্পরের বিরুদ্ধে অবস্থান নেয়। মূলত ইউনাইটেড স্টেটস পুঁজিবাদ ও সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রের মধ্যে এই বিরোধ দেখতে পাওয়া যায়। এতে সামরিক প্রস্তুতি, অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ প্রচার, ঠিক আছে, গুপ্তচর বৃত্তি, এগুলো চলতো। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1991 সাল, মনে রাখবে কত সাল, 1991 সাল, ইউএসএসআর এর পতন হয়। একে শক্তির মধ্যে লুকিয়ে থাকা যুদ্ধ বলা হয়। তাহলে দেখো এখানে কি বলেছে, যে সরাসরি যুদ্ধে না গিয়ে যদি একটি দেশ আরেকটি দেশের এগেনস্টে বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে থাকে, গুপ্তচর বৃত্তি করতে থাকে, তাহলে সেটাকে কি বলছে, ঠান্ডা লড়াই বলছে। এটা কাদের মধ্যে হয়েছিল, একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যারা নাকি পুঁজিবাদ, আর আরেকটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন যারা নাকি সমাজবাদ বা সমাজতন্ত্র নিয়ে চলে। আচ্ছা, পুঁজিবাদ কাদের বলা হয় না, যে সমস্ত দেশ ধনতান্ত্রিক অর্থাৎ যারা সমাজের বৃত্তশালী মানুষ তাদেরকে গুরুত্ব দেয়, তারাই সমস্ত দেশটাকে কন্ট্রোল করে। যেমন আমেরিকা, সেখানে যারা ধনী মানুষ তারা কিন্তু দেশটাকে কন্ট্রোল করে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তাহলে সেই সমস্ত দেশগুলোকে বলা হয় ধনতান্ত্রিক দেশ। ঠিক আছে, যেখানে বিজনেসম্যানদের বেশি গুরুত্ব দেওয়া হয় তাদের বলা হয় ধনতান্ত্রিক। ঠিক আছে, খুব সাধারণভাবে বলছি। আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক, কাদের বলা হচ্ছে, যে সমস্ত দেশ সমস্ত কন্ট্রোল গভর্নমেন্ট নিজের আন্ডারে রেখে দেয়, তারা চায় সমাজের সকলেই সমানভাবে থাকুক, ধনী গরিবের পার্থক্য যাতে খুব কম থাকে, সেই সমস্ত দেশগুলিকে বলা হয় সমাজতান্ত্রিক। যেমন সোভিয়েত ইউনিয়ন বা আজকের দিনে রাশিয়া বলতে পারো। ঠিক আছে, আচ্ছা, আর এই যে ঠান্ডা লড়াই সেটা কত বছর থেকে কত বছর অবধি চলেছিল, 1945 থেকে 1991। ঠিক আছে, প্রায় 46 বছর চলেছিল। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কত বছর হয়েছিল, 4 বছর, তাই না, 1914 থেকে 1918 অবধি 4 বছর। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কত হয়েছিল, 1939 থেকে 45, 1939 থেকে 45, কত বছর, 6 ইয়ার্স হয়েছিল। আচ্ছা, এবারে এখানে কত আছে বলতো, 1945 থেকে 1991 অর্থাৎ 46। এখানে দেখো 4 আর এখানে 6 মিলিত হয়ে 46, কোইন্সিডেন্টলি এটা মিলে গেছে, তাই তোমাদের আমি বলে রাখলাম। তাহলে 46 ইয়ার্স পর্যন্ত এটা হয়েছিল কোল্ড ওয়ার। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে ঠান্ডা লড়াই কাকে বলে, কোন কোন দেশের মধ্যে ঠান্ডা লড়াই চলেছিল, কত বছর চলেছিল, কোন সাল থেকে কোন সাল অবধি চলেছিল। ঠিক আছে, আর ঠান্ডা লড়াইয়ের মধ্যে কোন কোন বিষয়ে চলতে থাকতো। ঠিক আছে, আবার দেখে নাও, ঠান্ডা লড়াই কাকে বলে, কোন কোন দেশের মধ্যে হয়েছিল, আচ্ছা কত বছর ধরে হয়েছিল, আর কি কি ঘটনা এই সময় চলতে থাকে। কেমন, তোমরা চাইলে পরে একবার কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর নিজেরাই একবার দেখে নিতে পারো। এবারে চলে আসি, এই যে ঠান্ডা লড়াই আমরা কথাটা বলছি, এই ঠান্ডা লড়াই বিষয়টা কে এই শব্দটাকে ব্যবহার করে, ঠান্ডা লড়াই।
দেখো শব্দের উৎপত্তি কবে কোথায় কিভাবে হয়েছে তার সঠিকভাবে ব্যাখ্যা আমরা পাই না, কিন্তু যতটুকু পাই তাতে জানা যায় যে এই প্রথম ধারণাটি দেন না জর্জ ওরওয়েল 1945 সালে। ঠিক আছে, তিনি একটা বলেন ঠান্ডা লড়াইয়ের কথা। আর পরবর্তীতে এই যে বারুচ বলে একজন আছে, বার্নল্ড বারুচ, 1947 সালে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই কথাটিকে আরো বেশি জনপ্রিয় করে তোলেন। তাহলে এই দুজন ভদ্রলোক তারা কি করেছিলেন, এই ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার যে কথাটা, সেই কথাটাকে জনগণের সামনে প্রকাশিত করেন বা প্রচলিত করেন, পপুলার করে দেন। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আসতেই পারে এখান থেকে প্রশ্ন। নেক্সট আমরা চলে আসছি একদম ডাইরেক্টলি এখানে, ঠান্ডা লড়াইয়ের তাৎক্ষণিক কারণ। তাহলে ঠান্ডা লড়াইয়ের কারণটা কি ছিল আমাদের জানতে হবে। দেখো ঠান্ডা লড়াই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হয়, ইউরোপ দুর্বল হয়ে পড়ে, ফলে ইউএসএ ও ইউএসএসআর দুটি সুপার পাওয়ার হয়ে ওঠে। তাহলে দুটো, একটা হচ্ছে আমেরিকা, ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আরেকটা হচ্ছে ইউএসএসআর অর্থাৎ আজকে যেটাকে আমরা রাশিয়া বলছি। ঠিক আছে, দেখো ইউএসএসআর হচ্ছে রাশিয়া প্লাস রাশিয়ার পাশে থাকা 15টা দেশ মিলে আগে ছিল হচ্ছে ইউএসএসআর। ক্লিয়ার, রাশিয়া প্লাস আরো 15টা দেশ যারা এখন রাশিয়ার থেকে পৃথক হয়ে গেছে তারা মিলিতভাবে বলতে থাকে ইউএসএসআর। ঠিক আছে, 1991 এর পরের থেকে সেটা ইউএসএসআর ভেঙে গিয়ে শুধু রাশিয়া থেকে যায় আর 15টা দেশ আলাদা হয়ে যায়। কেমন, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল ইউএসএসআর কাকে বলছে, ঠিক আছে, আর রাশিয়া কাকে বলছে। ক্লিয়ার, আর কতগুলো দেশ ভাগ হয়ে যায় রাশিয়া থেকে, 15টা, মনে রাখবে কিন্তু। আচ্ছা এবারে তাহলে দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটো শক্তিধর দেশ হয়ে গেল, একটা হচ্ছে ইউএসএ আর একটা ইউএসএসআর। ক্লিয়ার, দুটি সুপার পাওয়ার হয়ে যায়। আচ্ছা, পূর্বে ইউরোপ সোভিয়েত ইউনিয়ন তার প্রভাব বিস্তার করে পোল্যান্ড, হাঙ্গেরি ইত্যাদিতে। আচ্ছা, ইউএসএ কমিউনিজম ঠেকাতে এই যে ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করে 1947-এ। এই পরিস্থিতি থেকে ধীরে ধীরে করে ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়। দেখো যখন দুটো আলাদা আলাদা পাওয়ারফুল কান্ট্রি আছে, একটা ইউএসএ আর একটা হচ্ছে ইউএসএসআর, এবারে এই দুটো দেশ তারা কিন্তু কি চাবে, তারা চাবে যে তাদের মধ্যে একজন সুপার পাওয়ার হয়ে থাকুক। তাহলে ইউএসএসআর আমেরিকাকে বড় হতে দেবে না, আবার আমেরিকা কি চাইবে যে ইউএসএসআর যাতে বড় না হয়। ঠিক আছে, চলো তাহলে ধীরে ধীরে করে ঠান্ডা লড়াইয়ের শুরু হয়ে যাচ্ছে। এবার এই যে ঠান্ডা লড়াইয়ের যে সমস্ত কারণগুলো দেখলাম তাদের মধ্যে প্রধান কারণগুলি কি কি আরেকবার দেখে নিই। যেমন আদর্শগত দ্বন্দ্ব, ইউএসএ কি ছিল, পুঁজিবাদ ও গণতন্ত্র, ইউএসএসআর কি ছিল, সমাজতন্ত্র বা একদলীয় শাসন। একটু আগেই দেখলাম আমরা পুঁজিবাদ কাকে বলে, সমাজবাদ কাকে বলে, নিশ্চয়ই আমরা একটু আগে দেখেছি। এরপরে কি আছে, অস্ত্র প্রতিযোগিতা। দেখো পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র তৈরির যে দৌড় শুরু হয়ে গেছিল দুজনের মধ্যে, অর্থাৎ দুটি দেশের মধ্যে, একটা হচ্ছে ইউএসএসআর আর একটা হচ্ছে ইউএসএ অর্থাৎ আমেরিকা। এই দুটো দেশ তারা পরমাণু বোমা বানাচ্ছে প্রচুর পরিমাণে, তারা ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, রকেট মিসাইলস বানাচ্ছে, তাহলে তাদের মধ্যে একটা দৌড় শুরু, কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল। নেক্সট, ক্ষমতা বিস্তারের প্রতিযোগিতা, বিশ্বে প্রভাব বাড়ানোর চেষ্টা। তাহলে দুটো দেশই চাচ্ছিল কি নিজেদের প্রভাব যাতে আরো বেশি বিস্তারিত হয়। তারপরে চলে আসি, দেখো পারস্পরিক সন্দেহ, একে অপরের নীতির প্রতি মানে অবিশ্বাস, যুদ্ধ পরবর্তী চুক্তি নিয়ে মতভেদ। তাহলে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল তখন এই দুটো দেশ একে অপরের বিরুদ্ধে, তারা কিন্তু যে সমস্ত নীতিগুলো ইউএসএসআর করছে সেগুলো পছন্দ করছে না আমেরিকা, আবার আমেরিকা যেগুলো নীতি গ্রহণ করছে সেগুলো আবার পছন্দ করছে না ইউএসএসআর। ঠিক আছে, তাহলে তার মধ্যে থেকে তাদের মধ্যে এই সমস্ত কিছু কারণের জন্য এই যে ঠান্ডা লড়াইটা কিন্তু সূচনা হয়। দেখো বেশ কিছু কারণ আমরা আলোচনা করে ফেললাম, যে সমস্ত কারণগুলোর জন্য আমাদের কিন্তু ঠান্ডা লড়াই শুরু হয়ে যায়। এবারে চলে আসি এই যে ঠান্ডা লড়াইয়ের কথা বলছি, এই ঠান্ডা লড়াইটা কতগুলো পর্যায়ে ছিল। ঠিক আছে, কারণ 46 ইয়ার্স, নিয়ার অ্যাবাউট 46 ইয়ার্স ধরে এই ঠান্ডা লড়াইটা হয়েছিল, তো এটাকে আমরা কতগুলো পর্যায়ে ভাগ করে নিই। যেমন 1945 থেকে 53, এটা কি ছিল না উত্তেজনার সূচনাকাল, ঠান্ডা লড়াইয়ের সূচনা হচ্ছিল কোন সময়, যখন ন্যাটো গঠিত হয়, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আমরা পরবর্তীতে আলোচনা করব ন্যাটো কি জিনিস। আচ্ছা নেক্সট কি হচ্ছিল, দেখো এখানটায় পরবর্তীতে 1953 থেকে 1962 যখন সংঘাতটা চরমে উঠে যায়। ঠিক আছে, চরমে উঠে যায়। তারপরে দেখো 1962 থেকে 1979
কি হচ্ছে, এখানে উত্তেজনা ধীরে ধীরে হ্রাস পায়, ঠিক আছে। এরপরে 1979 থেকে 1991 আবার উত্তেজনা বৃদ্ধি পায় এবং শেষে ইউএসএসআর এর পতন হয়, আর তারপর ঠান্ডা লড়াই শেষ হয়ে যায়। তাহলে মোটামুটি প্রথমে উত্তেজনার সূচনা হয়, ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়, তারপরে সেটা চরমে পৌঁছায়, তারপরে ধীরে ধীরে উত্তেজনা হ্রাস পায়, আর তারপরে ইউএসএসআর এর পতনের সাথে সাথে ঠান্ডা লড়াই শেষ হয়ে যায় 1991। তাহলে এগুলো মোটামুটি আমরা পর্যায়ে দেখলাম। তাহলে ধীরে 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 করে এর উত্থান হলো, আবার পতন হয়ে গেল। তাহলে শুরু হয়েছিল অনেকগুলো কারণে, আর শেষ হলো ইউএসএসআর এর পতনের ফলে। আচ্ছা, ইউএসএসআর এর পতন যে কথাটা বলছি সেটা আসলে কি? ইউএসএসআর এর পতন অর্থাৎ ইউএসএসআর থেকে 15টা দেশ আলাদা হয়ে গেল, অর্থাৎ ইউএসএসআর ছোট হয়ে গেল। কি হলো? একটা হয়ে গেল রাশিয়া, আর যে ছোট ছোট 15টা দেশ সেটা রাশিয়ার থেকে আলাদা হয়ে গেল, ঠিক আছে। এটাই বলছে ইউএসএসআর এর পতন। কেমন? তারপরে কিন্তু ঠান্ডা লড়াই শেষ হয়ে যায় 1991। দেখো ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণগুলো কি কি একটু দেখে নিই। দেখো, মিখাইল গর্বাচেভের সংস্কার আমরা একটু পরে দেখব। মিখাইল গর্বাচেভ কে ছিলেন, তার সংস্কারগুলো কি ছিল, ঠিক আছে, এটা। আচ্ছা, আর কি? সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক দুর্বলতা বা দুর্বল হয়ে পড়ে। কেন? সেই সময় যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, যুদ্ধ হচ্ছে, প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই সময় প্রচুর সেনাবাহিনীতে গিয়ে প্রচুর মানুষ মারা যাচ্ছে, প্রচুর অস্ত্রশস্ত্র বারবার করে ব্যবহার করা হচ্ছে, তার ফলেও মারা যাচ্ছে। দেখো, প্রথমটা 4 বছর, দ্বিতীয়টা 6 বছর, প্রায় 10 বছর শুধু যুদ্ধই হয়েছে, প্রচুর খরচা হয়ে গেছে, অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। নেক্সট, পূর্ব ইউরোপের দেশগুলিতে গণ আন্দোলন। তাহলে ইউরোপের পূর্ব দিকে সেই সমস্ত দেশগুলিতে গণ আন্দোলন শুরু হয়েছিল, পরে আমরা দেখব। এর জন্য কিন্তু মিখাইল গর্বাচেভ খুব দায়ী ছিল। নেক্সট, ইউএস এর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিল মিখাইল গর্বাচেভ, সেটাও একটা বড় কারণ, ঠিক আছে। আর 1991 সালে ইউএসএসআর ভেঙে পড়ে আর ঠান্ডা লড়াই শেষ হয়ে যায়। তাহলে পরে আমরা দেখলাম ঠান্ডা লড়াই শেষের পেছনে এই মিখাইল গর্বাচেভের একটা বড় অবদান আছে। সোভিয়েত ইউনিয়ন সেই সময় অলরেডি উইক ছিল অর্থনৈতিকভাবে, পূর্ব ইউরোপের দেশগুলিতে আন্দোলন শুরু হয়েছিল, ইউএস এর সঙ্গে উন্নয়নের চেষ্টা শুরু করেছিল, আর পরবর্তীতে ইউএসএসআর যখন ভেঙে যায় ঠান্ডা লড়াই শেষ হয়ে যায় 1991। তাহলে আমরা এই সমস্ত কারণগুলো দেখলাম, যে সমস্ত কারণের জন্য ঠান্ডা লড়াই কিন্তু শেষ হয়ে যায়। এবারে আমরা দেখে নিই, এই যে আমাদের ঠান্ডা লড়াই যে সময় কথা বলছি, সেই ঠান্ডা লড়াই দেখো সেই সময় কি কি হয়েছিল আমরা অলরেডি পড়েছি। কিন্তু দুটো আলাদা আলাদা বিভাগ ছিল, একটা পুঁজিবাদ, একটা হচ্ছে সমাজবাদ, তাই না? আর কি ছিল সেই সময়? এই যে সামরিক জোট গঠন হয়েছিল, ন্যাটো, ঠিক আছে, ওয়ার্সো প্যাক্ট, ঠিক আছে, এই সমস্তগুলো তৈরি হয়েছিল। অস্ত্র প্রতিযোগিতা দুটো দেশের মধ্যে বৃদ্ধি পেয়েছিল, পরমাণু বোমা বানাচ্ছিল, আমরা অলরেডি আলোচনা করেছি। উন্নয়নশীল দেশগুলিতে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছিল, আর মহাকাশ প্রতিযোগিতায় মানুষ চাঁদে পাঠানোর চেষ্টা করছিল, আমরা দেখেছিলাম। সেখানে সেই সময় রাশিয়া একদিকে মহাকাশে মানুষ পাঠাচ্ছে, আমেরিকা একদিকে মহাকাশে মানুষ পাঠাচ্ছে, অর্থাৎ তারা দুজনেই কিন্তু প্রতিযোগিতায় নেমে পড়েছিল। এই সমস্ত জিনিসগুলো কিন্তু হচ্ছিল। তো এই সমস্ত ঘটনাগুলো কখন ঘটছিল? যখন ঠান্ডা লড়াই চলছিল, ঠিক আছে। চলে আসি নেক্সট স্লাইডে। আমরা যখন একটু আগেই বললাম যে আমাদের 15টা দেশ ইউএসএসআর থেকে আলাদা হয়ে গিয়েছিল, আমাদের জানা উচিত যে কোন কোন দেশগুলো ইউএসএসআর থেকে আলাদা হয়ে গেছে। একটু দেখে নাও। একটা তো ইউএসএসআর থেকে হয়ে গেল কি? রাশিয়া, ইউএসএসআর, এটা ছিল বড়, ঠিক আছে। এই ইউএসএসআর থেকে যে সমস্ত দেশগুলো বেরিয়ে আসলো সেটা কি? প্রথমটা কি? রাশিয়া। এছাড়া ইউক্রেন, বেলারুস, এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়েনিয়া, মালদোভা, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কাজাকস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান। তাহলে এই সমস্ত দেশগুলো টোটাল 15টা দেশ, অর্থাৎ রাশিয়াকে যদি আমি বাদ দিই তাহলে প্রায় 14টা দেশ ওখান থেকে আলাদা হয়ে বেরিয়ে আসে। এখানে দেখো নাম্বারিং করে দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা ম্যাপ এখানে দিয়ে দিয়েছি, এই যে এখানটায় তোমরা দেখতে পাচ্ছ, এখানটা হচ্ছে রাশিয়া, ঠিক আছে। এখানে দেখো এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়েনিয়া, ঠিক আছে, বেলারুস, ইউক্রেন, মালদোভা, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, ঠিক আছে। এইভাবে করে এই সমস্ত দেশগুলো কিন্তু ইউএসএসআর এর থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে। তাহলে ম্যাপটাকে খুব ভালো করে দেখো, দেখে বোঝার চেষ্টা করো।
দেখো প্রতি ক্ষেত্রে আমি চেষ্টা করেছি এখানে যে ম্যাপের সাহায্যে এই পলিটিক্যাল সায়েন্সের এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে বোঝানোর। আমরা শুধু কিন্তু পড়াচ্ছি না, আমরা তোমাদের বেস তৈরি করার চেষ্টা করছি। এখানে ঠান্ডা লড়াই শুরু থেকে শুরু করা দরকার ছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর ঠান্ডা লড়াই, কিন্তু তোমাদের ডাইরেক্টলি ঠান্ডা লড়াই থেকে শুরু করে দিয়েছে। এর কারণও আছে, কারণ অলরেডি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়ানো হয়ে গেছে। ওটা যদি অ্যাড করে দিত তাহলে বেড়ে যেত, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পড়েইনি, ঠিক করে বোঝেইনি সেই সময়। তাই আমি চেষ্টা করেছি এখানে প্রথমে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে অল্প করে বোঝানোর। তোমরা খুব ভালোভাবে বারবার ভিডিওটি দেখো, বোঝার চেষ্টা করো, কোথায় বুঝতে পারলে না আবার দেখো, ঠিক আছে? আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যখন দেখছো বুঝছো পড়াটি, তোমরা তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। আর কোনো প্রশ্ন যদি থাকে যেখানে বুঝতে পারোনি, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে লাইক করে, কেমন? চলো আমরা চলে আসি। আমরা আগে বলেছিলাম ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা আসলে কি খুব ভালো করে বুঝবে। দেখো যখন আমেরিকা, আমরা একটা ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করি, দেখি আছে কিনা। হ্যাঁ, এখানে বুঝতে পারবে, দেখে নি। এই ছবিটা সম্ভবত ভালো হতো। হ্যাঁ, এটা দেখো, এই সমস্ত যে কান্ট্রিগুলো আছে, এটা ওয়ার্ল্ড ম্যাপ হলে পরে ভালো হতো। চলো তাহলে দেখো, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ন্যাটোটা কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি কি? এটি কত সালে গঠিত হয়? 1949-এ গঠিত হয়। এটি আসলে কি? একটা সামরিক জোট। এর মূল উদ্দেশ্য কি ছিল? সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকানো। নীতি কি ছিল? একটি দেশের উপর আক্রমণ মানে সব দেশের উপর আক্রমণ। ঠিক আছে? দেখো খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমেরিকা ইউরোপের দেশগুলোকে হেল্প করতে চায়, কিন্তু সদ্য বিভক্ত হয়ে যাওয়া ইউএসএসআর, এবার ইউএসএসআর থেকে যে আলাদা হয়ে গেল দেশগুলো, একটু আগে আলোচনা করলাম, সেই সমস্ত দেশগুলো যাতে আর ইউএসএসআর এর সঙ্গে যুক্ত হয়ে যেতে না পারে, তার জন্য তারা সম্মিলিতভাবে, অর্থাৎ ইউরোপিয়ান কিছু কান্ট্রি রয়েছে, ইউএসএ রয়েছে অর্থাৎ আমেরিকা রয়েছে, এবং সদ্য রাশিয়া থেকে বেরিয়ে আসা কিছু দেশ, সেই সমস্ত দেশগুলো যাতে, বা বেরিয়ে আসতে চাচ্ছে যে সমস্ত দেশ, সেই সমস্ত দেশগুলো মিলিতভাবে যাতে কি করতে পারে, যাতে ইউএসএসআর এর এগেনস্টে যেতে পারে। ঠিক আছে? তাহলে পরে রাশিয়া, আমেরিকা ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেই সমস্ত কান্ট্রিগুলোর থেকে, প্রত্যেকটি দেশের থেকে সেনাবাহিনী নিয়ে, পয়সা নিয়ে একটা তারা সংগঠন তৈরি করলো, যেটাকে কি বলছে? ন্যাটো। আর এটা কি? একটা সামরিক জোট। এদের উদ্দেশ্য কি? সোভিয়েত ইউনিয়নের প্রভাবটা কমানো। আর কি এদের নীতিটা কি? নীতিটা হচ্ছে যদি একটা দেশের উপর আক্রমণ করে, তার মানেই হচ্ছে সমস্ত ন্যাটো কান্ট্রিগুলোতে ওরা অ্যাটাক করে দিয়েছে। ঠিক আছে? তাহলে এটা ছিল ন্যাটো। তোমাদের বলি, সদ্য যে রাশিয়া ইউক্রেনের উপরে অ্যাটাক করছে, এর পেছনে কিন্তু একটা প্রধান কারণ রয়েছে। কারণ ইউক্রেন চেয়েছিল ন্যাটোর সদস্য গ্রহণ করতে। যদি একবার ন্যাটোর সদস্যতা গ্রহণ করে নিত ইউক্রেন, তাহলে পরে কি হতো জানো? তাহলে পরে ইউক্রেনকে দেখে অন্যান্য যে কান্ট্রিগুলো যারা ন্যাটোর সদস্য এখনো হয়নি, তারাও কিন্তু ন্যাটোর সদস্য হয়ে যেত। আর ন্যাটোর মূল কথা কি ছিল? যে একটি দেশে আক্রমণ, ন্যাটোর একটি দেশে আক্রমণ মানে সমস্ত দেশেই আক্রমণ। তার ফলে রাশিয়া সেটা কখনোই চায় না। আর রাশিয়া কিন্তু চায় যে একটা সময় পরে আমরা যাতে ধীরে ধীরে করে আবার সেই সমস্ত দেশগুলোকে আবার রাশিয়ার মধ্যে যুক্ত করে ফেলি। রাশিয়া সবসময়ই চায় আবার বড় বৃহৎ ইউএসএসআর হতে, তাই না? আর একবার যদি ন্যাটোতে তারা যুক্ত হয়ে যায় তাহলে কি হবে বলো? তাহলে রাশিয়া আর কোনোদিনই বড় হতে পারবে না, ইউএসএসআর হতে পারবে না। আর একজনকে দেখা দেখি অন্য কান্ট্রিগুলোও ন্যাটোর সদস্যতা গ্রহণ করবে। তাই রাশিয়ার জন্য খুবই জরুরি হয়ে পড়েছিল যে তারা ইউক্রেনের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে, যেটা এখনো চলছে। দেখো আসলে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু খুব বাস্তব কথাগুলোকে বলে। তোমরা যদি একটু খবরের কাগজ নিয়মিত দেখো, তাহলে এই ঘটনাগুলোর সাথে তোমরা কিন্তু মিল পাবে, তাই না? ভালো লাগবে অবশ্যই।
এবারে চলে আসি আমরা। দেখো এই যে ওয়ারসা অ্যাক্ট, এই যে ওয়ারসা অ্যাক্ট, এটা কি ইউএসএসআর এর নেতৃত্বাধীন একটা জোট। তাহলে একদিকে আমেরিকা তৈরি করলো হচ্ছে ন্যাটো, আর ইউএসএসআর তৈরি করলো কি ওয়ারসা অ্যাক্ট। ওয়ারসা অ্যাক্ট একটা কি 1955 সালে গঠিত একটি সামরিক জোট। ন্যাটো এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সোভিয়েত ইউনিয়ন এটা তৈরি করে। আর এই দেশগুলোর মধ্যে কে কে ছিল? সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, ইস্ট জার্মানি, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া, এই সমস্ত দেশগুলো। ঠিক আছে, তাহলে একদিকে কি সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে, আর এই সমস্ত পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, এই সমস্ত দেশগুলো মিলে তৈরি করলো কি একটা গ্রুপ, যে গ্রুপটার নাম কি ছিল? ওয়ারসা অ্যাক্ট। ক্লিয়ার? তাহলে একদিকে ন্যাটো, একদিকে ওয়ারসা অ্যাক্ট। এবারে চলে আসি, তাহলে সংক্ষেপে দেখো পার্থক্যটা কি। একদিকে ছিল হচ্ছে ওয়ারসা অ্যাক্ট, যেটা ইউএসএসআর তৈরি করেছিল, ঠিক আছে, আর একটা কি না ন্যাটো, যেটা ইউএসএ তৈরি করেছিল। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হচ্ছিল সেই সময় যেন পৃথিবী যেন দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। একদিকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আরেকদিকে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। বহু বছর ধরে এই দুটি শক্তির মধ্যে চলেছিল সন্দেহ, প্রতিযোগিতা আর ভয়ের রাজনীতি, কিন্তু 1980 এর দশকে এসে পরিস্থিতি বদলাতে শুরু করে। এখানেই এই যে মিখাইল গর্বাচেভ, তিনি বুঝতে পারেন যে সোভিয়েত ইউনিয়ন আর আগের মতো শক্তিশালী নেই, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, মানুষ অসন্তুষ্ট, বাইরের দুনিয়ার সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। তাই তিনি দুটি বড় সংস্কার করেন, একটা হচ্ছে গ্লাসনস্ট আর একটা হচ্ছে পেরিস্টোরিকা। ঠিক আছে, এই দুটি নীতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গ্লাসনস্ট কি বলছে? বলছে যে এর মাধ্যমে মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়। দেখো সেই সময় এই যে মিখাইল গর্বাচেভের আগে কিন্তু সেইভাবে নিজের বাক স্বাধীনতা খুব একটা ছিল না ইউএসএসআর এ। এবারে মিখাইল গর্বাচেভ কি বললো? না, মানুষকে বাক স্বাধীনতা দিয়ে দিই, তাহলে পরে হয়তো তারা সন্তুষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং আরেকটা ছিল কি পেরিস্টোরিকা, এটা কি না অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে চেষ্টাটা ছিল। তাহলে এই দুটি নীতি গ্রহণ করে কে? মিখাইল গর্বাচেভ। আর তোমাদেরকে বলে রাখি, এই মিখাইল গর্বাচেভ কিন্তু ঠান্ডা লড়াই শেষ হওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। কেমন? চলে আসি, এই যে এই পরিবর্তনগুলো একদিকে যেমন স্বাধীনতার দরজা খুলে দেয়, অন্যদিকে কিন্তু সোভিয়েত ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করে তোলে। সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে, অস্ত্র প্রতিযোগিতায় প্রচুর টাকা খরচা হয়, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে, খাদ্য সংকট, বেকারত্ব, উৎপাদন কমে যাওয়া, সব মিলিয়ে মানুষ সরকারের উপরে আস্থা হারাতে থাকে। দেখো এই যে মিখাইল গর্বাচেভ, তিনি যে দুটি নীতি গ্রহণ করেছিল, এই নীতিগুলোর জন্য কিন্তু পরবর্তীতে বার্লিন প্রাচীর জনগণ কিন্তু ভেঙে দেয়, যেটা কিন্তু একটা বিশাল বড় ঘটনা। তার মানে বোঝা যাচ্ছে যে সেখানকার জনগণ অর্থাৎ ইউএসএসআর এর জনগণ সেটা কিন্তু খুব চাচ্ছিল যে এই ঠান্ডা লড়াই শেষ হয়ে যাক, কারণ অর্থনৈতিকভাবে ইউএসএসআর দুর্বল হয়ে পড়েছিল। মানুষের জনগণকে যখন স্বাধীনতা দেওয়া হয় বাক স্বাধীনতার, তখন তারা আন্দোলন শুরু করে, প্রোটেস্ট করে, তাই না? এই মিখাইল গর্বাচেভ আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন, তিনি ইউনাইটেড স্টেটসের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করেন। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা কমিয়ে এনে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খোঁজা হয়, দুই দেশের মধ্যে অস্ত্র কমানোরও চুক্তি হয়। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু মিখাইল গর্বাচেভ ধীরে ধীরে করে কি আমাদের ইউএসএসআর আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই দুটি দেশের মধ্যে এই ঠান্ডা লড়াইটিকে শেষ করার জন্য খুব চেষ্টা করেন। কেমন? কিন্তু 1991 সালে একটা সব থেকে বড় ঘটনা ঘটে, যার জন্য মিখাইল গর্বাচেভ অবশ্যই দায়ী। দেখো মিখাইল গর্বাচেভ যদি গ্লাসনস্টের মতো একটা নীতি না গ্রহণ করত, তাহলে পরে কিন্তু জনগণের বাক স্বাধীনতা আসতো না। আর এই বাক স্বাধীনতা এসেছিল বলে অনেকগুলো দেশ তাদের পপুলেশন তারা কিন্তু প্রোটেস্ট করেছিল, আর এই প্রোটেস্টে সাড়া দিয়েই সেই দেশগুলো কিন্তু ইউএসএসআর থেকে আলাদা হয়ে যায় আর ঠান্ডা লড়াইটা শেষ হয়ে যায়। তাহলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, এটি ছিল ঠান্ডা লড়াইয়ের মূল স্তম্ভগুলির একটি। সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে দীর্ঘদিনের এই দ্বন্দ্বের অবসান ঘটে যায়, অর্থাৎ ঠান্ডা লড়াই শেষ হয়ে যায়। কত সালে? 1991 সালে। দেখো এখানে গ্লাসনস্ট সম্পর্কে বলা হয়েছে, কে চালু করেন? মিখাইল গর্বাচেভ। 1985 থেকে 1987 সালের মধ্যে ধীরে ধীরে করে কার্যকর করা হয়। এটা অর্থ কি? খোলামেলা নীতি।
ঠিক আছে, এখানে কি হয় না মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়, সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ কিছুটা কমানো হয়, সরকারের সমালোচনা করার সুযোগ সেখানে কিন্তু থাকে। তাহলে দেখো, এক মত প্রকাশের স্বাধীনতা থাকে, সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ কমানো হয়, আর কি সরকারের সমালোচনা করারও সুযোগ কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, এটা কে করেছিল? মিখাইল গর্বাচেভ করেছিল। কত সালে করেছিল? 1985 থেকে 1987। ঠিক আছে, আর ধীরে ধীরে করে মানুষ সরকারের এগেনস্টে সমস্ত তিক্ততা বা বক্তব্যগুলো প্রকাশ করতে থাকে। আরেকটা রয়েছে, সেটা কি না পেরিস্টোরিকা। পেরিস্টোরিকা কি মিখাইল গর্বাচেভ করেছিল, 1985-এ করেছিল। আর এটা কি পুনর্গঠন, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের অর্থনীতিকে নতুনভাবে গড়ার চেষ্টা করে, সরকারি নিয়ন্ত্রণ কিছুটা কমিয়ে দেয় এবং সেক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ বাড়ানো হয় এবং উৎপাদন ও শিল্প ব্যবস্থায় সংস্কার আনা হয়। অর্থাৎ মিখাইল গর্বাচেভ চেষ্টা করেছিল যে এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ঠান্ডা লড়াই, তার মানে 1914 থেকে শুরু করে প্রায় 1991 পর্যন্ত, দেখো এত বিশাল বড় একটা সময়, এই সময়গুলোতে এত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল রাশিয়া অর্থাৎ ইউএসএসআর, তাদের অর্থনীতি একেবারে শেষ হয়ে গিয়েছিল, তাই খুব প্রয়োজন হয়ে পড়েছিল অর্থনৈতিক সংস্কারের জন্য। ঠিক আছে, তাহলে এই সমস্ত করার মধ্য দিয়ে কিন্তু আমাদের ঠান্ডা লড়াইটা শেষ হয়ে যায়। তাহলে আজকের আমাদের এই যে ভিডিওটার মধ্যে তোমরা কি জানতে পারলে? প্রথম বিশ্বযুদ্ধ, তার কারণ, কোন কোন দেশগুলো ইম্পর্টেন্ট ছিল সেই সময়, কোন কোন দেশ কোন কোন গ্রুপে ছিল, এটা একটা। দ্বিতীয়ত কি কি জানতে পারলে? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল, কত বছর চলেছিল, কেন হয়েছিল, আর কিভাবে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। মনে আছে তো? জাপানের উপরে হিরোশিমা নাগাসাকি, পরমাণু বোম, আমেরিকা, মনে পড়লো? আরেকটা কি না জার্মানির হিটলারকে যখন মেরে ফেলা হয়, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, ক্লিয়ার এটুকু? তারপরে শুরু হয় ঠান্ডা লড়াই, কার কার সাথে? আমেরিকার সাথে, অর্থাৎ ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকার সাথে কার হয়? ইউএসএসআর, অর্থাৎ বৃহৎ যে রাশিয়া যাকে বলছি, তার সাথে ঠান্ডা লড়াই শুরু হয়। ধীরে ধীরে ঠান্ডা লড়াই বাড়তে থাকে এবং শেষের দিকে কে আসে? মিখাইল গর্বাচেভ। তার দুটো নীতি, একটা হচ্ছে গ্লাসনস্ট আর একটা হচ্ছে পেরিস্টোরিকা। ঠিক আছে, একটা হচ্ছে বাক স্বাধীনতা দেওয়ার নীতি আর একটা হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা করার নীতি। এইভাবে ধীরে ধীরে করে কিন্তু ইউএসএসআর চলতে থাকে। পরবর্তীতে এত বেশি আন্দোলন হয়ে যায় যে ইউএসএসআর ভেঙে যায়। কতগুলো দেশের মধ্যে? 15টা দেশের মধ্যে। তাহলে একটা হয়ে যায় রাশিয়া, আর 14টা আলাদা আলাদা কান্ট্রি রাশিয়া থেকে সাইডে সরে যায়। ঠিক আছে, তৈরি হয়েছিল ন্যাটো, যেটা আমেরিকা তৈরি করেছিল, আর এরা তৈরি করেছিল হচ্ছে আরেকটা গ্রুপ। এবারে এইভাবে কিন্তু ধীরে ধীরে করে ইউএসএসআর এর যে বিভক্ত হলো, ইউএসএসআর যে বিভিন্ন 15টা দেশে ভাগ হয়ে গেল, এই 15টা দেশে ভাগ হয়ে যাওয়ার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইটা 1991-এ শেষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে দেখো, বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, তারপরেও যদি কোনো অসুবিধা থেকে যায়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে প্রশ্নগুলো করবে। যথাসাধ্য তোমাদের সেই প্রত্যেকটা প্রশ্নের গুরুত্বপূর্ণভাবে আমরা ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর দেখো, যাওয়ার আগে একটা জিনিস তোমাদেরকে বলি, অনেকেই আছো যারা পড়তে পারছো না টিউশন, তোমরা কিন্তু তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা পাঠাতে পারো যার এই ভিডিওটা দরকার। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানেই। খুব ভালো থেকো আর পড়াশোনা করতে থেকো আর আমাদের সঙ্গে থাকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য টাটা।